সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের বিশেষ এই আয়োজনে হাইপারটেনশন নিয়ে জানাতে আমাদের সাথে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডক্টর AKS জাহিদ মাহমুদ খান, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ল্যাবেড কার্ডিয়াক হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ফাইজা, ডক্টর ফাইজা। ধন্যবাদ এটিএন নিউজ আজকে এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাকে এখানে আমন্ত্রণের জন্য। আজকে আমরা আসলে হাইপারটেনশন নিয়ে আমাদের রোগীদেরকে সচেতন করতে চাই, জানাতে চাই। আজকে আমরা মূলত ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করা হয় এবং চিকিৎসা এই ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। তবে তার আগে শুরুতে হাইপারটেনশনের উপসর্গগুলো যদি আমাদের দর্শকদেরকে আরও একবার জানাতেন। জি, ধন্যবাদ ফাইজা। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটার উপসর্গ, এটা আসলে অনেক সময় বলা হয় যে সাইলেন্ট কিলার। অনেক সময় কিন্তু মানুষ টেরই পায় না যে তার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়েছে, ব্লাড প্রেশার বেশি হয়েছে। হাইপারটেনশন যদিও বলা হয় যে উচ্চ রক্তচাপ, তার মধ্যে প্রথমে আমরা আসবো যে আগে এটাকে ধরা হতো 140/90, যেমন উপরের যেটা সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার 90-র উপরে। তো এখন এটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে ওষুধ দেওয়ার ক্ষেত্রে। তো এটা হলে কিন্তু অনেক সময় মানুষ টের পায় না, বোঝাই না যে তার উচ্চ রক্তচাপ হয়েছে, সাইলেন্ট কিলার বলতে পারি। অন্যভাবে কখনো কখনো আমাদের রুগীরা প্রেজেন্ট করে যে এটার যে কমপ্লিকেশন হয়, মনে করেন একটা রুগীর স্ট্রোক হয়ে গেছে, তখন আমরা তার প্রেশার মেপে দেখি যে প্রেশার বেশি। আবার এমন হয় যে আমাদের কাছে আসছে যে সে চোখে কম দেখছে, অথবা কিছুটা ব্লাইন্ড, অথবা ভিজুয়াল অ্যাকুইটি কমে গেছে, তখন একজন আই স্পেশালিস্টের কাছে যায় অথবা আমাদের কাছে আসে, আমরা প্রেশারটা মেপে দেখি যে তার প্রেশার বেশি, হাইপারটেনশনে ভুগছেন। এমনও হয় যে তার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, অথবা হার্ট ফেলিওর, যে উচ্চ রক্তচাপের ফলে হার্ট ফেলিওর হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন আমরা মেজার করে দেখি যে তার উচ্চ রক্তচাপে ভুগছেন। এমনও হয় যে তার কিডনির ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তখন আমরা প্রেশার মেজারমেন্ট করে দেখি যে তার প্রেশার বেশি। ইভেন এমন হয় আর্টেরিয়াল যেমন হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি আমরা, যে হার্টের পায়ে হাঁটতে পারে না, কষ্ট হচ্ছে, তখন দেখি যে তার পালস কমে গিয়েছে, এটাকে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলি। তখন আবার মেজার করে দেখি যে প্রেশার বেশি হয়ে গেছে। অর্থাৎ এই যে উচ্চ রক্তচাপ, এটা কখনো কখনো তার সাইলেন্ট কিলার কোনো তার সিমটমই থাকে না। অনেক সময় রোগীরা এমন এসে বলে যে সামান্য একটু মাথা ব্যথা, ঘাড় ব্যথা এরকম বলে, আবার কখনো এই কমপ্লিকেশন নিয়ে, আবার কখনো যে রুটিন আমাদের যে চেক আপ করতে আসি যে তার প্রেশারটা দেখি বেশি, তখন তিনি টের পান যে তিনি হাইপারটেনশনে ভুগছেন। সাধারণত এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আমাদেরকে রোগী উপস্থাপিত হয় আমাদের কাছে। যেটা আপনি বলছিলেন যে রেঞ্জটা কিন্তু এখন কিছুটা নেমে এসেছে ওষুধ শুরু করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে ডায়াগনোসিসটা আপনারা কিভাবে কনফার্ম করছেন এবং ঠিক কিভাবে বোঝা যাচ্ছে বা কিভাবে এখন আসলে রোগীর ওষুধটা আমরা শুরু করব কিনা সে ব্যাপারটা আপনারা ডিটারমাইন করছেন? আসলে দেখেন, এই যে উচ্চ রক্তচাপ, এটা কিন্তু অনেকটা ভেরিয়েবল, যে বাসায় একরকম হয়, আমাদের কাছে আসলে একটু টেনশনে বেড়ে যায়, তারপর হচ্ছে যে অ্যাংজাইটিতে থাকলে বেড়ে যায়। আসলে তিনি উচ্চ রক্তচাপ ভুগছেন এমনও হয়, কিন্তু যখন আমরা প্রেশার মাপতে আসি, আমাদের চেম্বার আসে, তখন কিন্তু তার বেড়ে যায়। এর জন্য এটাকে বলা হয় যে কোথায় সে কাম অ্যান্ড কোয়াইট হিসেবে বসবে, এবং একটা সেটিংসে না, 2টা সেটিং, 3টা সেটিংসে যখন তার উচ্চ রক্তচাপটি যে আসলেই বেশি, সেটা আমরা যদি মেপে দেখি, ইভেন তাকে বাসায় দেখি, তার যদি সিমটম থাকে, এবং তার আরেকটা হিস্ট্রি নিয়ে থাকি যে তার ফ্যামিলিতে কারা হাইপারটেনশন আছে কিনা, এটা ফ্যামিলি হিস্ট্রি, তখন যদি আমরা কনফার্ম হই যে তার বাড়ি মানে প্রেশারটা বেশি থাকতেছে নর্মাল রেঞ্জের চেয়ে। আমরা জানি যে নর্মাল রেঞ্জ হচ্ছে 120/80, সিস্টোলিক প্রেশার 120 এবং ডায়াস্টোলিক 80। সেটার উপরে যদিও সেটা আমরা 140/90 স্টেজ 1 হাইপারটেনশন ধরা হয়, কিন্তু ওষুধ শুরু করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই স্টেজে যাওয়ার আগে অনেক সময় কমপ্লিকেশন অ্যারাইজ করে। এর জন্য আমরা এটাকে নামিয়ে যে 130 বা 120 সামান্য পরে, তারপর হচ্ছে 90-র নিচে, ইভেন মানে 80-র সামান্য পরে, তখনও কিন্তু আমাদের যদি কমপ্লিকেশন অ্যারাইজ করে, তাহলে কিন্তু আমরা ওষুধ শুরু করে থাকি। আর কমপ্লিকেশন যদি অ্যারাইজ না করে, যেটা আমরা বলছিলাম যে সাইলেন্ট কিলার, অনেক সময় উপসর্গও বোঝা যায় না, হঠাৎ করে কোনো একটা কারণে হয়তো তার প্রেশার মাপা হলো এবং দেখা গেল বেশি আছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? একদিন উপসর্গ নেই কিন্তু ওনার প্রেশারটা বেশি আছে, এটা আমরা ধরতে পারলাম, তখন আপনারা কি করেন? তখনও কিন্তু আমরা তাকে হচ্ছে যে রেস্ট দেই, অথবা কোনো সময় অল্প যদি, এখানে আবার রেঞ্জের ব্যাপার আছে, যে একটা রোগী আসলো, তার দেখলেন 180-100, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আমরা ধরেই নিচ্ছি তিনি মানে হাইপারটেনশনে ভুগছেন। কিন্তু যদি এমন রেঞ্জ হয় যে 140-90, তাকে যদি এমন একটা হিস্ট্রি নেই যে তিনি হয়তোবা গত রাতে ঘুম হয় নাই ভালো, অ্যাংজাইটিতে, তখন কিন্তু তাকে আমরা একটা অ্যাংজিওলাইটিক দেই, তাকে বাসায় রেস্ট নিতে বলি, আবার আসতে বলি,
তখন আসার পর যদি দেখি যে না সত্যি তার বেশি আছে, তখন কিন্তু আমরা তার বয়স, সেক্স সব কিছু মিলে তার যে অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগসটা সেটা আমরা বলে থাকি। এবং অনেক সময় তার ড্রাগসের সাথে সাথে তার যে মানে উইদাউট ড্রাগস কিছু আমাদের আছে যেগুলো অতিরিক্ত লবণ খাবে না, সেগুলো বলে তার সমস্ত খাওয়া দাওয়া, সেগুলো লাইফস্টাইল, সেগুলো চেঞ্জ করতে বলি। এভাবে কিন্তু আমরা তার হাইপারটেনশনের জন্য আমরা সিলেক্ট করে থাকি তার উচ্চ রক্তচাপ ওষুধ লাগবে কি লাগবে না, তখন আমরা তার মেডিসিনে যাই যেটা তার অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হয়। বিস্তারিত এবং আপনার কাছ থেকে এখন আমরা ওষুধপত্র বা ট্রিটমেন্ট সে ব্যাপারে জানতে চাই যে কি ধরনের অপশন আছে, কতদিন বা কি ডোজে খাওয়া লাগে, এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত যদি বলতেন। ধন্যবাদ ফাইজা, এটাও একটা সুন্দর প্রশ্ন। এখানে হচ্ছে যে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন যদি এই কথাটা এই হেডলাইনে বলি, তাহলে তাকে আমরা বলবো যে তার একটা লাইফস্টাইল মডিফিকেশন, এটা একটা 1 নম্বর ধরতে পারি। লাইফস্টাইল হচ্ছে বিভিন্ন রকম মানুষ তার অ্যাংজাইটিতে ভোগে, আমাদের দেশের তো অনেক অ্যাংজাইটি, সেগুলোকে একটু মডিফাই করতে হবে। আমাদের দেশে হয় কি যে অনেকেই হচ্ছে যে লবণ খেয়ে থাকে, খাওয়া দাওয়া এটা একটা, হ্যাঁ, যে লাইফস্টাইলের সাথে তার হচ্ছে যে এডুকেশন তো থাকলোই, তার হচ্ছে মানে খাদ্য তালিকার যে চেঞ্জ সেটা একটু করতে হবে। সেটার ভিতরে অতিরিক্ত লবণ এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কাঁচা লবণ হোক, সিদ্ধ লবণ হোক, যে লবণই হোক, সেই লবণ যদি খেয়ে থাকেন সেটাকে বাদ দিতে হবে, মানে আমাদের লবণ খাওয়া যাবে না। তারপরে যেগুলো ফ্যাটি ডায়েট যেগুলো আছে আমাদের, সেই ফ্যাটি ডায়েটগুলোকে অ্যাভয়েড করতে হবে। ফ্যাটি ডায়েটের ভিতর ধরেন গরু মাংস, খাসির মাংস, তারপর হচ্ছে যে মাখন, ঘি, তারপর ফাস্টফুড, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আরেকটি হচ্ছে তার ওয়েট রিডাকশন, যে তার ওভার ওয়েট আছে কিনা, ওবেসিটি আছে কিনা, সেটা রিডাকশন করলেও কিন্তু ব্লাড প্রেশারটা কমে আসে। আরেকটা হচ্ছে তার হচ্ছে যে তার হচ্ছে এক্সারসাইজ, সে এক্সারসাইজ করতে পারে। কিছু খাবার আছে যেগুলো হচ্ছে যে মানে ফ্রেশ ফ্রুটস খেতে পারে, সেগুলো ভিটামিন সি যুক্ত খাবার, সেগুলোতেও কিন্তু কিছুটা ব্লাড প্রেশার কমে আসে। এইগুলো করার পরও যদি দেখছি যে আমাদের নর্মাল রেঞ্জের বেশি, তখন কিন্তু তার আমাদের ওষুধে যেতে হবে, এই যে মেডিকেশন, ট্রিটমেন্ট অফ মেডিকেশন। তাহলে লাইফস্টাইল মডিফিকেশন, তার হচ্ছে যে খাদ্য তালিকার পরিবর্তন, তার ওয়েট রিডাকশন, তার এক্সারসাইজ, এইগুলোর সাথে তার হচ্ছে আমরা মেডিকেশনে যাব। এটা হচ্ছে আমাদের টোটাল যে লাইন অফ ট্রিটমেন্ট বা গাইডলাইন অফ ট্রিটমেন্ট মনে করেন। মেডিকেশনের ব্যাপারে বিস্তারিত যদি বলতেন যে কত ধরনের ওষুধ আছে, কোনটা কার ক্ষেত্রে দেয়া হচ্ছে, কিভাবে দেয়া হচ্ছে। হ্যাঁ, এটা আসলে অনেক বড় কথা, যদিও মানে এটাকে অনেকগুলো ক্লাসিফিকেশন অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আমরা বলে থাকি, যেগুলো কমনলি আমরা ব্যবহার করি। যে বিটা ব্লকার যেটা একটা ওষুধ আছে, যার ভিতরে অ্যাটেনেরল আছে, বিসোপ্রোলল আছে, হ্যাঁ, কার্ভেডেলল আছে, এই সমস্ত ওষুধগুলোর যেগুলো জেনেরিক নেম বলতেছি, সেই ওষুধগুলো আমরা সিলেক্ট করব কোন রোগীর ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, একটা বিটা ব্লকার। তারপরে আছে পরের হেডলাইনে যদি ধরি আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আরেকটা হেডলাইন। তারপর আছে এসিই ইনহিবিটর, সেটা একটা আছে। এআরবি বলি, হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন রিসিপ্টর ব্লকার, সেটা আছে। কিছু আছে ডাইউরেটিক্স, সেটা আছে। তারপরে সেন্ট্রালি অ্যাক্টিং, এই প্রায় 7-8 ধরনের যে সমস্ত ওষুধ আছে, সেগুলো কিন্তু সিলেকশনটা খুব জরুরি। এটা হচ্ছে একজন মানে স্পেশালিস্টের কাজ, যে কোন ওষুধটা কার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যদি আমি একটু বিস্তারিত আলাপ করি, যে বিটা ব্লকার ধরলাম প্রথম ওষুধটা, এটার কাজ কি, এটা হার্ট রেট কমিয়ে দেয়। এটা যদি ধরেন একটা রোগীর হার্ট অ্যাটাক হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটা রোগীর বুক ধরপড় করতেছে, হার্ট রেট বেশি, সেই ক্ষেত্রে আমরা দিব বিটা ব্লকার, এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আবার হচ্ছে যে এই বিটা ব্লকারের মধ্যে 2-3 রকমের আছে, কোনটা দিব সেটা সিলেকশন একটা ব্যাপার। আবার এখানে যদি কারো অ্যাজমা থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না। এই মানে কিছু আছে ইন্ডিকেশন, কিছু কন্ট্রা ইন্ডিকেশন, তার হচ্ছে যে তার সিলেকশন অফ ড্রাগ। তারপরে যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বললাম, এটা কিন্তু অনেক প্রেশার কমিয়ে দেয়, হ্যাঁ। এই ক্ষেত্রে আবার যেমন যাদের নাকি আবার পা ফুলে যায়, কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, তা আমাদের এই ওষুধটা দেওয়ার ক্ষেত্রে এটা আবার হার্টবিট বাড়িয়ে দেয়। তো এখানে হার্টবিট বাড়িয়ে দিচ্ছে, কোনো ওষুধ পা ফুলতেছে, বয়স কেমন, এর উপর সিলেকশন করে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দিব। তারপরে যেটা এসি ইনহিবিটর, র্যামোপ্রিল আছে, র্যামোরিল যেটা র্যামিপ্রিল বলি, সেটা আবার কিছু যাদের হার্ট ফেলার আছে তাদেরকে আমরা দিব। সেই ক্ষেত্রে আবার যে কিছু আছে সেটা ক্রনিক কাপ করে, যদি কার কাশি থাকে সেটা দেওয়া যাবে না। তারপর এআরবি, অ্যান্টিওসেন্টিন রিসিপ্টর ব্লকার, এটা হচ্ছে যে কিডনির রোগীদের যেটা ক্রিয়েটিনিন অনেক বেশি, সেক্ষেত্রে আমরা দিতে চেষ্টা করব যেটা না দিয়ে পারা যায় কিনা। আবার এখানে হচ্ছে যে যাদের বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস আছে, সেই ক্ষেত্রে আমাদের দেওয়া যাবে না। এইটা আবার একটু সাইড ইফেক্ট কম সেখানে। কিছু আছে ডায়াবেটিক্স, মনে করেন একটা হার্ট ফেলিওরের রোগী আছে, তার পানি আছে শরীরে, তাকে আমরা প্রেশার কমাতে চাই, আবার পানিও বের করতে চাই, সেখানে কিন্তু আমার ইন্ডিকেশন হচ্ছে যে ডায়াবেটিক্স, মানে পানি বের করে তারপর হচ্ছে যে সে প্রেশার কমাবে, পানিও বের করবে। কিছু আছে সেন্ট্রালি অ্যাক্টিং,
আলফা মিথাইল ডোপা, যেটা আমরা মনে করেন যে সেই ক্ষেত্রে যেমন কিডনি রোগীদের সেটা দিয়ে সাইড ইফেক্ট নাই, আবার যেটা প্রেগন্যান্সিতে দিতে পারি সেটা সাইড ইফেক্ট নাই। তাহলে এই যে ক্যাটাগরি 7 ধরনের 8 ধরনের যতই হোক, আমি এই ক্লাসিফিকেশন এগুলো আমাদের সিলেক্ট করতে হবে যে কোন রোগীর জন্য কোনটা তার বেস্ট ড্রাগস এবং তার সাইড ইফেক্ট কি, কোনটা দিব কোনটা দিব না। এইটা হচ্ছে মানে আমাদের খুবই সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক রকমের ওষুধ যেহেতু আছে, তার কারণে রোগীর অবস্থা বুঝে সেই ওষুধগুলো দেয়া হচ্ছে। এই ব্যাপারটি আসলে আমাদের দর্শকদের জন্য খুবই জরুরি যে একই ওষুধ কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। আমরা এরপরে যে ব্যাপারটি জানতে চাই যে অনেকে দেখা যায় যে বাড়িতে হয়তো একজনের প্রেশার আছে বা আরও একজনের হয়তো তারই সাথে প্রেশার ধরা পড়ছে বা পড়লো, অনেকেই ভাবেন উনাকে যে ওষুধটা দেওয়া হচ্ছে আমিও সেটাই খেয়ে ফেললাম, আমি ডাক্তার দেখালাম না। সেই ক্ষেত্রে আসলে কি কি ধরনের বিপদ হতে পারে এই ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদের বলতেন। ডেফিনেটলি, আসলে দেখেন সেটাই তো বলছিলাম যে এই সিলেকশন অফ ড্রাগ অ্যান্টিহাইপারটেনশন, 1 নম্বর হচ্ছে তাকে ওষুধ শুরু করব কিনা, 2 নম্বর কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু পার্সন টু পার্সন ভেরিয়েশন। এখন বাসায় মনে করেন মা একজন, তিনি একজন মহিলা, তিনি একজন বয়স্ক, ঠিক তেমনিভাবে যদি ইয়াং একটা ছেলের হয় তাহলে কিন্তু সেম ওষুধ হবে না। তখন আমাকে চিন্তা করতে হবে এর এজ কেমন, তার কি দরকার, সেই হিসাব করে তার যদি তার অ্যাজমা থাকে তাহলে আমি একটা দিব, আরেকটা দিব না। তার যদি হার্ট ফেলিওর থাকে সেটার জন্য, এর জন্য বাসায় যদি কেউ থাকে একজন, সে উচ্চ রক্তচাপ ওষুধ খাচ্ছেন, আমাদের মনে হয় সেটাই ফলো করা উচিত হবে না। তার ক্ষেত্রে হচ্ছে একজন কনসালটেন্ট বা নিকটস্থ তার যে কনসালটেন্ট আছে ডাক্তারের কাছে যাবে, তিনি সিলেকশন করবেন হুইচ ওয়ান ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর হার অর হিম। এই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। আমরা চিকিৎসার অনেকগুলো পদ্ধতি সম্পর্কে আপনি কিন্তু আমাদেরকে বলেছেন এবং এটাও বলেছেন যে কখন রোগীকে চিকিৎসা দিতে হবে এবং তাকে কোন ধরনের চিকিৎসা দিতে হবে, এই ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন রোগীর জন্য, তাকে সুস্থ থাকার জন্য। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে দেখা যায় যে তারা যখন একটা অসুখে ভুগছে বা কোনো উপসর্গ দেখা গেল, তখন হয়তো তারা ডাক্তারের কাছে গেল এবং চিকিৎসা কি হলো সেই প্রেসক্রিপশনও রেডি করা হলো, ওনারা চিকিৎসা শুরু করলেন। কিছুদিন পরে যদি ওনারা যখন একটু ভালো বোধ করেন তখন ওনারা সমস্ত ওষুধপত্র ছেড়ে দেন, যে আর মনে হয় দরকার নেই, আমি তো ভালো হয়ে গেছি। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন যে যখন হাইপারটেনশনের জন্য আপনারা ওষুধ দেন, এই ব্যাপারটা মেনটেন করা এবং রেগুলার ফলো আপ করা কতখানি জরুরি? ধন্যবাদ। এটা আসলে আমাদের দেশের ক্ষেত্রে অধিকাংশ হয় আমাদের সাধারণ মানুষ, আমরা তো মানে গ্রামগঞ্জে থেকে আমাদের অনেক রোগী বা সাধারণ মানুষ বলতে পারেন, তারা হয় কি যে তার একটা উচ্চ রক্তচাপ, সে এক্সাম্পল যে 160/100, তখন আমি তাকে সমস্ত কিছু দিয়ে সিলেকশন করলাম একটা ড্রাগ। তো সেটা খাওয়ার পরে তার নর্মাল চলে আসলো 120/80, তার কোনো সিমটম নাই। সে ভাবছে ঠিক আছে আমার তো ভালো হয়ে গেছি, লাইক যেমন ধরেন একটা জ্বরের রোগীর অ্যান্টিবায়োটিক, সে ভালো হয়ে গেছে আর দরকার নেই। এইখানে কিন্তু অনেক ভুল হয়ে যায়, এটা অবশ্যই করা উচিত না। কারণ যদি আমি বলি একটা এক্সাম্পল দিয়ে, যে ধরেন একটা নদীর ভিতরে আমরা বাঁধ দিয়েছি, সেই বাঁধটা দিয়ে আমরা সেটা পানিকে প্রিভেন্ট করছি, ঠিক ওষুধটা দিয়েও কিন্তু আমরা প্রেশারটাকে নিয়ন্ত্রণ করছি। এবং নিয়ন্ত্রণ করে যখন এটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে, নর্মাল আসছে, তখনও কিন্তু কন্টিনিউ করতে হবে। ছেড়ে দিলে তো আবারও সেটা পানি যেমন চলে আসবে, নদীর বাঁধ ভেঙে ছেড়ে দিলে তেমনিভাবে প্রেশারটা কিন্তু আবার তার উঠে যাবে, আবার সেই যে সমস্যাগুলো হতো সেগুলোই হবে। তো অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কিন্তু আমার মনে হয় ওষুধ ডিসকন্টিনিউ করা উচিত না। যদি সেটা বেশি প্রেশার কমে যায়, তবুও তিনি নিকটস্থ যিনি ডাক্তার আছেন তার কাছে যাবে, সে এটাকে হাফ করবে, কমাবে, বাদ দেবে, মানে এটা কিন্তু তার উপর ছাড়তে হবে। নিজে নিজে এটা আমার মনে হয় ডিসাইড করা ঠিক হবে না মোটেই। ওষুধের ডোজটাকে যদি অ্যাডজাস্ট করতে হয় সেটাও একজন ডাক্তার পরামর্শ দিবেন ওনাকে দেখে বুঝে, এবং সেই ডোজে আবার ওনাকে মেনটেন করতে হবে বা ফলো আপে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে কারো প্রেশার হঠাৎ করে কোনো একটা কারণে, হয়তো উনি অনেক বেশি উত্তেজিত হয়ে গেলেন বা স্ট্রেস রিলেটেড বা যে কোনো কারণেই অনেক বেশি সাডেনলি বেড়ে গেল, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো তখন ওই মুহূর্তে যিনি হয়তো ওষুধে খাচ্ছেন ওই সময় কি ওনাকে এক্সট্রা কোনো কিছু খেতে বলেন কিনা বা পরামর্শ দেন কিনা? হ্যাঁ, এটা অবশ্য এরকম হয়, আমরা প্রায় রোগী পাই যে তিনি ওষুধ খাচ্ছেন, হঠাৎ বেড়ে গেল। তখন আমরা আসলে আমাদের রোগীরা যেটা করে থাকেন যে ওই একটি ওষুধ যিনি খাচ্ছেন সেটাকে ডোজ বাড়িয়ে দেন। এরকম আমরা যদি, অনেক সময় এমনও হয় আমাদের যে টেলিফোন করে বসছেন, হ্যাঁ, আত্মীয় হোক বা যার কাছে টেলিফোন নাম্বারটা আছে, যেতে ওষুধ খাচ্ছেন, হঠাৎ তার কোনো কারণে বেড়ে গেল, তো তখন কিন্তু আমরা আসলে ওই ওষুধটাকে বাড়িয়ে না দিয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হোক, তিনি দেখবেন, মেজার করবেন, এবং তার যদি কোনো রিলিভেন্ট ফ্যাক্টর যেটাকে করে, যেটা হঠাৎ তেনার ঘুম হয় নাই বা কোনো একটা সমস্যায় পড়ছে, সেটাকে যদি আমি রিলিভ করতে পারি অথবা কোনো অ্যাংজিওলাইটিক দিতে পারি, তার যদি সিরেশন দিতে পারি, তার যদি একটু ঘুম হয়, তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যায়। ওই ওষুধটাই যে দ্বিগুণ করে খাবে এটা কিন্তু রুলস নাই, নিয়ম নাই। আমার মনে হয় সেই ক্ষেত্রে
নিকটস্থ ডাক্তারের কাছে যে পরামর্শ দিয়ে সেটাকে আমার সমাধান করা উচিত আমি মনে করি। নিজে নিজে প্রেশারের ওষুধটাকে ডাবল বা ট্রিপল করে না খেয়ে অন্যভাবে সমাধান করতে হবে, এবং সবথেকে সুবিধাজনক হচ্ছে যখন উনি ডাক্তারের কাছে গিয়ে আবার দেখিয়ে ওষুধটা অ্যাডজাস্ট করতে পারবেন। অন্যান্য কিছু রোগ যেমন হচ্ছে যার অনেকেরই হাইপারটেনশন থাকলে তাদের দেখা যায় যে ডায়াবেটিসও আছে, বা ডায়াবেটিস এবং হাইপারটেনশন দুটো রোগেই ভুগে থাকেন আসলে। সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, সেটা কি ডায়াবেটিসের ক্ষেত্রেও কোনো ইফেক্ট ফেলে কিনা, বা কোনো ধরনের সম্পর্ক আছে কিনা, যে কারোর আনকন্ট্রোল সুগার সেক্ষেত্রে প্রেশারের উপরে কোনো ইফেক্ট পড়ে কিনা, বা প্রেশার যদি অনেক বেশি হয়ে যায় সুগারের উপর কোনো ইফেক্ট পড়ে কিনা? সাধারণত এই দুইটার কোনো আসলে রিলেশনশিপ নাই, যে প্রেশার বাড়লে ডায়াবেটিস বাড়বে বা কমবে, অথবা ডায়াবেটিস বাড়লে প্রেশার বাড়বে কমবে। তবে এই দুটাই কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর অফ হার্ট ডিজিজ। এখানে একটু জাস্ট আমি আপনাকে যদি একটু ডাইভার্ট করে নিয়ে যাই, যে হার্ট অ্যাটাক বলেন, ইসকেমিক হার্ট ডিজিজ, সেগুলো হার্ট অ্যাটাক, সেটা কিন্তু মানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যে এটা থাকলে এটা হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হার্ট ডিজিজ বা যেমন কিডনি ফেইলর, সেগুলো কিন্তু প্রেশার এবং ডায়াবেটিস যদি একসাথে থাকে সেটাই হতে পারে। সেই দিকে আমাদের সচেতন থাকতে হবে। কিন্তু মানে মানুষের যদি ধারণা এমনটাই থাকে যে আমার ডায়াবেটিস বেড়ে গেছে প্রেশারও বাড়বে, এই ধারণাটা আসলে ভুল। সেখানে প্রেশার এবং ডায়াবেটিসের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু হার্টের রোগের সাথে দুটোর আলাদা করে সম্পর্ক আছে। সাধারণ মানুষ যারা হয়তো হাইপারটেনশনে ভুগছেন তাদের মধ্যে অনেক রকমের প্রশ্ন আসতে পারে, বা অনেকেই বুঝতে পারেন না যে কোথায় যাব, কি করব। এই সময় তাদেরকে সচেতন করার জন্য, বা তাদের আসলে মনের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু এটাও হয়তো বুঝছেন না যে কখন আমি ডাক্তারের কাছে যাব, এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি? এইটা যদি এই যে এখানে একটু আমি যদি ব্যাকে যাই, যে হাইপার টেনশন দুই ধরনের, আমরা হয়তো বা আপনার আলোচনায় এসেছে বা আসবে, সেটা শুধু একটু জাস্ট যে ইসেনশিয়াল হাইপার টেনশন, এটা হচ্ছে 95% ক্ষেত্রে যেটা জেনেটিক্যালি আসতেছে, আর হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন, অন্য একটা রোগের কারণে উচ্চ রক্তচাপ। তো এইটা হচ্ছে খুবই কম। তো যখন নাকি একটা রোগী বা তার উচ্চ রক্তচাপ হয়, তখন কিন্তু তার নিজে নিজে অ্যাসেসমেন্ট হয়তো সে বাসায় বসে মাপতে পারে, দেখতে পারে, নিকটস্থ নিজেদের বাসায় প্রেশার মেশিন থাকতে পারে, সেটাতে দেখে যদি সে নর্মাল ব্লাড প্রেশার চেয়ে উপরে যায়, তখন অবশ্যই একজন নিকটস্থ ডাক্তার, তিনি হন এমবিবিএস ডাক্তার, কোনো সমস্যা নেই। আমাদের দেশের এমবিবিএস ডাক্তাররাও তাকে কনসালটেশন দিতে পারে তার ওষুধ লাগবে কিনা। মানে এই ক্ষেত্রে তারকে নিজে নিজে মানে অ্যাসেসমেন্ট করে ওষুধ খাওয়ার চেয়ে আমার মনে হয় ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই ভালো হবে আর কি। আমাদের এখনকার যে যুগ এসেছে, আমরা কিন্তু অনেকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার সাথে অনেক বেশি ইনভলভড, সারাক্ষণই বা কিছু না কিছু প্রতিদিন কিছুটা সময় হলেও সেটা একেবারে গ্রামেগঞ্জের মানুষরাও কিন্তু ডিজিটাল মিডিয়ার সাথে রিলেটেড, ফেসবুক ইউজ করছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ওনারা ইউজ করেন। সেক্ষেত্রে আমরা কোনোভাবে তাদেরকে সচেতন করার জন্য আসলে এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করতে পারি কিনা? ডেফিনেটলি পারি, এবং আসলে তো আমরা বর্তমান ডিজিটাল যুগেরই ডাক্তার আমি মনে করি, এবং আমাদের দেশ অগ্রগতি ডিজিটালাইজেশন হচ্ছে। সেই ক্ষেত্রে আগে যেমন মানুষজন বই পড়তো, পেপার পড়তো, সেগুলো কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। তা আমরা কিন্তু মানুষকে সচেতন করতে চাই, আমার দেশের লোককে আমরা সচেতন করতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজিটাল মিডিয়ায় অবদান রাখতে চাই, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি একটা ডিজিটাল মিডিয়ায় ইউটিউবে এবং ফেসবুকে ডাক্তার একে জাহিদ মাহমুদ খান এটা নিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে অনেক চেষ্টা করেছি আমার সাধারণ জনগণের জন্য সিম্পল বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যে উচ্চ রক্তচাপ বলেন, তারপরে হার্ট ফেলিওর বলেন, তারপর হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট বলেন, তারপর হচ্ছে যে এই যে সময় হার্ট অ্যাটাক, হ্যাঁ, হার্টের যাবতীয় কিছু নিয়ে আমি চেষ্টা করেছি অল্প সময়ে। তো এটা যদি কেউ দেখে, নিজেরাই কিন্তু অনেকটা সচেতন হতে পারবে। তার মানে আসলে আপনারও কিছু উদ্যোগ আছে, চেষ্টা মানে এটা তো করতে হবে, মানুষকে ধরেন সচেতন তো করতেই হবে। এখন কেউ যদি বই না পড়ে, আগে আমরা বই লিখতাম, আচ্ছা কেউ যদি পেপার না পড়ে, তাহলে এখন যাবে কোথায়? তো মানুষ যেটা করে আমরা তার থেকে তো ছড়ে আসতে পারি না, আমরা সেই দিকে ইনভলভ করতে চাই, তাদেরকে আমরা এই অবদানটুকু রাখতে চাই, তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। ট্রিটমেন্ট নিয়ে যখন আমরা কথা বলছি, ট্রিটমেন্টটা যদি ঠিকমতো না নেওয়া হয়, অনেকেই ওষুধপত্র হয়তো একবার খান, আবার ছেড়ে দেন, আবার কিছুদিন খেলেন, আবার কিছুদিন ছেড়ে দিচ্ছেন, এই ধরনের ডিসকন্টিনিউ যদি করেন এবং ঠিকমতো মেনে না চলেন, তাহলে উনি কিভাবে ভুক্তভোগী হতে পারেন? এটা খুবই ইম্পর্টেন্ট, যে ওষুধ খাচ্ছেন, ছাড়ছেন, উচ্চ রক্তচাপ দীর্ঘদিন আছে, তাহলে যে কমপ্লিকেশন বলি আমার ভয়াবহতা, এটা কিন্তু মারাত্মক। যে একটা রোগীর উচ্চ রক্তচাপ ভুগছেন, তার কিন্তু যদি আমি উপর থেকে ধরি, তার কিন্তু ব্রেনের স্ট্রোক হতে পারে, এক।
2 নম্বর হচ্ছে তার চোখ, সেখানে ভিজুয়াল অ্যাকুইটি কমে যেতে পারে, চোখে কম দেখতে পারে, ইভেন ব্লাইন্ডনেস হতে পারে, উচ্চ রক্তচাপের যে ভয়াবহতা কমপ্লিকেশন হতে পারে। হার্টে যদি আসি, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। যদি কিডনিতে আসি, সেখানে রেনাল ফেলিওর, ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, এবং হাত পায়ের যেতে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ। এই যে 5টা কমন রোগ, এটা কিন্তু তার কমপ্লিকেশন হিসাবে আসতে পারে উচ্চ রক্তচাপের। এটাই কিন্তু তিনি ভুগতে পারেন যদি তিনি উচ্চ রক্তচাপের ওষুধ না নেন অথবা ইররেগুলার ওষুধ খান। এটার জন্য খুবই সচেতন থাকা উচিত আমি এবং মনে করি। নিয়মিতভাবে ওষুধগুলো খেতে হবে। জি। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে সামগ্রিকভাবে যদি কিছু বলতেন। ধন্যবাদ ডক্টর ফাইজা এবং এটিএন নিউজকে। আমাদের এই ওয়ার্ল্ড হাইপারটেনশনে আমার একটাই কথা, যে উচ্চ রক্তচাপ থাকুক বা নাই থাকুক, আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনারা মাসে একদিন হোক বা যদি মনে করেন যে তার ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ আছে, তিনি কিন্তু প্রেশারটা মেজার করবেন, এবং মেজার করে যদি তার উচ্চ রক্তচাপ পান সেটা নিয়ন্ত্রণ করবেন, একজন ডাক্তারের নিকট যাবেন, এবং তার ইচ্ছা মতো ওষুধ ছাড়বেন না। এবং আমি মনে করি তার রেগুলার ওষুধ যদি লাগে ডাক্তারই ঠিক করে দিবেন। এই সচেতনতাটুকু যেন আপনাদের মধ্যে হয়, এই কামনা। এবং আমার একটা রোগীর যেন উচ্চ রক্তচাপ না ভোগে, তার জন্য কোনো কমপ্লিকেশন হয়, এই আশা ব্যক্ত করে আমি শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য, এবং হাইপারটেনশন সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে এতগুলো তথ্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ফাইজা আপনাকেও। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার।